আসসালামু আলাইকুম। কালকে টি-20 টিমটা কিন্তু ইন্ডিয়ার সাথে দেওয়া হয়েছে। এখন ভাই কথা বললে আপনারা শুধু বলবেন যে না, খালি সমালোচনা করে। ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ফেসবুকে পছন্দ করেন ভিডিও, তারা আমার ফেসবুকের সাথে অবশ্যই লিঙ্ক হতে পারেন। অনেকে আছে ইউটিউব পছন্দ করে না, ফেসবুকে বেশি সময় ব্যস্ত থাকে। ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি। তো দেখেন টি-20 যে টিমটা দেওয়া আছে, যে টি-20 টিমটা দেওয়া আছে, এখানে আমার কাছে কোনো আপত্তি নেই ভাই, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। তৌহিদ হৃদয় থেকে শুরু করে নতুনদেরও সুযোগ দেওয়া হয়েছে। সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ আছে, মুস্তাফিজুর রহমান আছে, তৌহিদ হৃদয়, লিটন দাসও মোটামুটি সিনিয়রের কাতায় পড়েছে, এবং ইয়াং পারভেজ হোসেন ইমন, তানজিন তামিম, সব মিলিয়ে আমার কাছে সব মিলিয়ে ভালো লেগেছে। কিন্তু একটা জায়গায় আমার মাথা একটা জায়গায় কাজ করে না, একটা জায়গায় যে নাজমুল হোসেন শান্ত কোন ক্যাটাগরিতে কোন হিসেবে বারবার টি-20তে টিকে যায়। তার মতে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি সে শুধু টেস্ট খেলাটা ঠিকঠাকভাবে হতে পারে, ঠিকঠাকভাবে, এবং দাবি করেছে। তার জায়গায় শামীম পাটোয়ারি এবং জিসান আলম, এবং তার জায়গায় যদি আমি অন্য কাউকে চিন্তা করি, জিসান আলম ছেলেটা যে এই যে গেল আপনার টানা 10 থেকে এ টিম থেকে শুরু করে অনূর্ধ্ব-19, তারপরে মাহফুজুর রহমান, রাব্বি, এই ছেলেগুলো কিন্তু কন্টিনিউভাবে কিন্তু তারা রান করে আসছে, এবং টি-20 ম্যাচেসেরই ব্যাটসম্যান। জিসান আলমের কথা স্পেশালি বলার কিছুই নেই এখানে, এবং শামীম হোসেন পাটোয়ারির কথা স্পেশালি বলার কিছু নেই, কারণ এই দলের হয়ে দুইটা ম্যাচ উইনার কিন্তু ছিল শামীম হোসেন পাটোয়ারি, রিসেন্ট যে ম্যাচটা হলো। এবং জিসানের কিন্তু কন্ট্রিবিউশন ছিল দেখার মতো, 200 স্ট্রাইকের উপরে। সে পরিপ্রেক্ষিতে আপনি যদি নাজমুল হোসেন শান্তর শেষের 10টা ইনিংস দেখেন ভাই, 4-11, পাশে ছবি দেখতে পাচ্ছেন আপনি, 4-11, একটাতে 40, একটাতে 38, আর রিসেন্ট যেগুলোতে করেছে সেগুলোতে সেম 0-0 ... স্ট্রাইক রেটটাও কিন্তু 120, 110, কখনো 100 নিচে, বা পরিস্থিতি দলের অনুসারে হইতেই পারে। এটা আমি দোষের কিছু দেখছি না, বাট সেরকম কোয়ালিটি, সেরকম অ্যাটিটিউড, সেরকম কোয়ালিটি কি নাজমুল হোসেন শান্তর ভিতরে আছে বলে মনে হয়? আপনি একটা সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আমাকে, আপনার মতামতে কি নাজমুল হোসেন শান্ত টি-20 ক্যাপ্টেনের কি যোগ্যতা রাখে, বা টি-20 দলে থাকার মতো যোগ্যতা রাখে? তার জায়গায় যে কোনো একজন ব্যাটসম্যানকে যদি ওপেনিংয়ে বলেন আপনি, মিডল অর্ডার বলেন আপনি, বা শেষে বলেন আপনি, একটা ব্যাটসম্যানকে যদি খেলানো যায় নাজমুল হোসেন শান্তর জায়গায়, যারা টি-20 স্পেশালিস্ট বাংলাদেশে বর্তমানে কিন্তু অনেক ইয়াং ছেলেগুলো গড়ে উঠেছে, তো তার জায়গায় যদি খেলানো যায় বাংলাদেশে, দলের কন্ডিশনটা কীরকম দাঁড়াবে? এবং মিরাজ সবে মাত্র দলে ঢুকেছে টি-20তে, অনেকে দেখছি মিরাজকে নিয়ে সমালোচনা করছে, দেখলাম আমি। বাট মিরাজ দেখেন, যে আজকে আপনাকে আমি বলে রাখলাম, মেহেদি মিরাজ এমন একজন ক্রিকেটার হবে টি-20তে যাকে বিশ্ব ক্রিকেট চিনবে, আজকে আমি এই ভিডিওতে বলে রাখলাম। তো নাজমুল হোসেন শান্তর যে ব্যাটিং স্টাইল, তার ব্যাটিং করার যে ধরনটা, এটা টি-20 সাথে যায় না ভাই, কোনোভাবেই যায় না। সে এমন একটা কন্ডিশনে ওপেনিংয়ে সে ব্যাট করে, তা আমার জানা মতে গেল আপনি টেস্ট ম্যাচেও কিন্তু একটা ম্যাচে, শুধু এই রিসেন্ট এই ইন্ডিয়ার সাথে কিন্তু সে একটা 81 রানের ইনিংস খেলেছে, 30 ইনিংসও কিন্তু তার নাই। ওয়ানডে যদি তাকান সেম কন্ডিশন, টি-20তে নাজমুল হোসেন শান্ত চলে না কোনো ক্যাটাগরিতে। তার যদি শর্ট কোয়ালিটিও দেখেন আপনি, পাওয়ার হিটিংও দেখেন যদি আপনি, সব দিক থেকেই সে কিন্তু একবারেই খারাপ কন্ডিশনে আছে। এবং শেষের যে 20টা ইনিংসও যদি বিচার করেন, কোনো একটা আপনি লাস্টের 10টা ইনিংসেও কিন্তু কোনো একটা 50 পাবেন না। সো নাজমুল হোসেন শান্তর যে ব্যাটিং ধরনটা, সেটা আমি মনে করি যে টি-20 সাথে যায় না, আসলে যায় না। তাকে ওয়ানডে এবং টেস্টের জন্য সে ঠিক আছে, এবং ক্যাপ্টেন কোটার জন্য ওয়ানডে টি-20 তো চলে, ওয়ানডে টেস্টেও চলে না, তবে ক্যাপ্টেন কোটা, ক্যাপ্টেন যেহেতু বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হাজার খারাপ করলে একসময় নাজমুল শান্ত করলে প্রচুর পরিমাণ টল হতো, তারপরে সে কামব্যাক করেছিল, আবার কিন্তু সেই একই কন্ডিশনে গেছে। পাকিস্তানে তো অতটা ভালো করতে পারেনি, এবার ইন্ডিয়াতে আসে শুধু একটা ইনিংস ভালো। তো দেখেন বিপিএলে তার একটা 100 আছে, সে খেলতে জানে, তার ভিতরে প্রতিভা নাই তা না, কিন্তু বর্তমানে যে টি-20 যে প্রতিযোগিতা, আপনি 150 রান করে টি-20তে কিন্তু জেতার স্বপ্ন আর দেখতে পারেন না। আপনাকে সেরকম ব্যাটিং কাঠামো, সেরকম আপনার পাওয়ার হিটিং, সেরকম ব্যাটিং লাইনটা আপনি গড়ে তুলতে হবে। অন্য দেশে যদি আপনি দেখেন যে 9 নম্বর যে বলার আছে, সেও কিন্তু পাওয়ার হিটিং করতে পারে, সেও কিন্তু 6 মারতে পারে, যেটা আমাদের তাসকিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো সেদিক থেকে দেখেন নাজমুল হোসেন শান্তর যে ব্যাটিং ধরনটা, তার যে স্লো ব্যাটিং যে ধরনটা, এবং বড় বড় টিমের সাথে বলেন আপনি, ইন্ডিয়ার সাথে বলেন আপনি, অস্ট্রেলিয়ার সাথে বা নিউজিল্যান্ডের সাথে
নাজমুল হোসেন শান্ত কোনোভাবেই টি-20তে অধিনায়ক হিসেবে অধিনায়ক কোটা ছাড়া আমি মনে করি সে একমাত্র অধিনায়ক কোটা দিয়ে কিন্তু টিকে আছে। অধিনায়ক কোটা ছাড়া নাজমুল হোসেন শান্তকে দলে নেওয়ার আমি কোনো এক্সকিউজ দেখতে পাচ্ছি না। বাদ বাকি আমার কোনো টেনশন, আমার বাদ বাকি কোনো এক্সকিউজ নেই। যে টিমটা ভারতের সাথে দেওয়া হয়েছে অনেক ভালো একটা ব্যালেন্স একটা টিম, ইয়াং কম্বিনেশন এবং হচ্ছে আপনি যে কম্বিনেশনটা সাজিয়েছে বিসিবি, সুন্দর একটা কম্বিনেশন এবং দেখেন এই টিমটা অনেক ভালো করবে, টি-20তে অনেক ভালো রেজাল্ট করবে আশা করছি। তো সব মিলিয়ে যেটা বলবো আমি যে নাজমুল হোসেন শান্তকে কোনোভাবেই টি-20 নেওয়া যায়। আপনাদের মতামতটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বেস্ট অফ লাক। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ভালো করুক, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ভালো ব্যাটিং করুক। টি-20তে বরাবরই কিন্তু ইন্ডিয়ার সাথে বৃষ্টির কারণে খেলাটা হচ্ছে না, কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু বরাবরই বাংলাদেশ ভালো করে থাকে। তো আপনি অবশ্যই একটা নিজের আপনি মূল্যবান কমেন্টটা আমাকে জানাবেন যে আপনি নাজমুল হোসেন শান্তকে আপনি কোন হিসেবে কী হিসেবে টি-20 দলে আপনি রাখাকে সমর্থন করেন, অবশ্যই জানাবেন। বেস্ট অফ লাক। সালামু আলাইকুম।